প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্যের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদের ধারাবাহিক আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সামনে আলোচনা করব বাংলাদেশে তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণগুলি সম্পর্কে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা সমাজে তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে। তোমাদেরকে জানিয়ে রাখি, আজকের এই যে প্রশ্ন নম্বর 7 এবং প্রশ্ন নম্বর 8, এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের এই বছরের অনার্সেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ না করে। আমাদেরকে ইতিমধ্যে তুর্কি বিজয় ও তার ফলশ্রুতি সমাজে এবং সাহিত্যে এই নিয়ে একটি সুন্দর ইউটিউব ভিডিও বানিয়ে দিয়েছি। এই ভিডিওটি একটু দীর্ঘায়িত ভিডিও, সম্ভবত এটি 1 ঘন্টা 9-10 মিনিটের ভিডিও আছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তোমরা বুঝতে পেরে যাবে যে তুর্কি বিজয় ও তার ফলশ্রুতিতে সমাজ এবং সাহিত্যে কী প্রভাব ফেলেছিল, তুর্কি জাতি কি, এরা কোথা থেকে এসেছিল, সেই সঙ্গে সঙ্গে আমাদের সেন বংশ এবং তারও পূর্বে বাংলার আরও যে সমস্ত বংশগুলো ছিল তাদের সম্বন্ধেও তোমরা জানতে পেরে যাবে। যাই হোক, ওই ভিডিওটির লিঙ্ক আজকে আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশের তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণগুলো। প্রশ্নটি কি বললাম দেখো, বললাম আমি বাংলাদেশের তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণ। এইবার তুর্কি আক্রমণ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কবে হয়েছিল, কে করেছিল, এই সম্বন্ধে তোমাদেরকে একটা ধারণা তৈরি করতে হবে। আর এই ধারণাটি তুমি পেয়ে যাবে আমার আগের ওই ভিডিওটিতে, তার লিঙ্ক আবার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো, তো বাংলাদেশের তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণ, এই যে তুর্কির আক্রমণ করলো, আমরা জানি তুর্কি আক্রমণ করেছিল কত সালে, বলো একটু? 1203 থেকে 1206। মানে বিভিন্ন বইয়ে তুমি বিভিন্ন রকমভাবে এই সালগুলো পাবে, তবে সবটাই ঠিক, কোনোটাই ভুল নেই, ঠিক আছে? এবার দেখো, তো এই তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণগুলো কি ছিল, আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছ। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, আমরা এই প্রশ্নটির সুন্দর একটি ভূমিকা দিয়ে দেবো, তাই না? চলো আমরা ভূমিকাতে দেখো কি লিখছি, যে বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল ত্রয়োদশ শতকের শুরুতেই, আনুমানিক 1203 থেকে 1205 খ্রিস্টাব্দে কোনো এক সময়ে। তুর্কি সেনাপতি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 থেকে 18 জন, ঠিক আছে, এটি হবে জন, অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করেন এবং বাংলা জয় করেন। কিন্তু তিনি তুর্কি আক্রমণ প্রতিহত করার কোনো রকম চেষ্টা না করে ওপার বাংলার বিক্রমপুরে পালিয়ে যান। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে বলতো? লক্ষণ সেনের কথা। মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সিংহাসন দখল করেন এবং বাংলাদেশে শুরু হয় তুর্কি শাসন। তাহলে এটি আমাদের ভূমিকা, এবং আমরা এই ভূমিকাটি নিজেরাও লিখতে পারবো, তাই না? এবার চলো আমরা পরে আলোচনা করি বাংলাদেশের তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণ। মন দিয়ে এবার দেখো, হ্যাঁ, আমাদের আলোচনা শুরু হচ্ছে। দেখো, বাংলাদেশের তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণ। বাংলাদেশের তুর্কি আক্রমণ ঐতিহাসিক সত্য এবং এক যুগান্তকারী ঘটনা। কি কারণে বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল তার সম্ভাব্য কারণগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথমে আমরা দেখছি যে দুর্বল ঐক্য। কি দেখছি আমরা? দুর্বল ঐক্য। বাংলাদেশে আর্যীকরণ প্রক্রিয়া সৃষ্টরূপ গ্রহণ করে গুপ্ত যুগে। সেন আমলে বাংলাদেশে বৌদ্ধ ও জৈন সংস্কৃতির সঙ্গে আপোষ করেও ব্রাহ্মণ সংস্কৃতির প্রাধান্য সূচিত হয়। ফলে পাল যুগের বৌদ্ধানুরক্তি রাজকীয় আনুকূল্য পেলেও সেন রাজাদের ব্রাহ্মণ সংস্কৃতির পৃষ্ঠপোষকতার প্রাবল্যে তার দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ে। এখানে তোমরা কি বুঝলে? এখানে তোমরা বুঝলে যে বাংলাদেশে আর্যীকরণ প্রক্রিয়া সৃষ্টরূপ গ্রহণ করে কখন? গুপ্ত যুগে। আর আমরা দেখেছি আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে গুপ্ত যুগে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা প্রাধান্য ছিল, এবং আমাদের বৌদ্ধ এবং জৈন সংস্কৃতির বা ধর্মাবলম্বীদের প্রাধান্য কখন দুর্বল হয়ে পড়ে না, যখন, হ্যাঁ, সেন আমলে। এইবার দেখো, যখন আমাদের বাংলাদেশের তুর্কি আক্রমণ হয় সেই সময় আমাদের রাজত্ব করছিলেন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষণ সেন। সালটি মোটামুটি মনে রাখবে 1201 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে আমাদের বাংলায় তুর্কি আক্রমণ হয়েছিল। এবার সেই সময় আমাদের বাংলায় রক্ষণশীল গোড়া হিন্দু ধর্মাবলম্বী মানুষেদের একটা মানে একচ্ছত্র আধিপত্য ছিল। এবার সেই জন্য আমাদের যে ধর্মীয় ঐক্য এটি কিন্তু দুর্বল ছিল। তোমরা কি ব্যাপারটি বুঝতে পেরেছো? কারণ তখন যেহেতু আমাদের তোমার কট্টরপন্থী মানে হিন্দু মনোভাবাপন্ন মানুষদের সংখ্যা বেশি ছিল, ব্রাহ্মণদের প্রাধান্য ছিল, সমাজে প্রতিষ্ঠিত ছিল ব্রাহ্মণদের প্রাধান্য, সেই জন্য আমাদের ওই সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্মের, বিশেষ করে তোমার
জৈন বা বৌদ্ধ এরা কিন্তু আর আমাদের সঙ্গে তেমনভাবে লিঙ্ক রাখতে পারেনি। ঠিক আছে, ওই জন্য ওই সময়টা আমাদের ক্ষেত্রে ধর্মীয় ঐক্যের একটা দুর্বলতার সময় ছিল, সেই জন্য আমাদের বাংলায় তুর্কি আক্রমণটি হয়েছিল, তাই না? যদি আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম, একটা ইউনিটিতে থাকতাম, তাহলে কি বাংলায় তুর্কি আক্রমণ সম্ভব ছিল? ছিল না। তাহলে এটি হচ্ছে তার পয়েন্ট। হ্যাঁ, আবার তো হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আবার অনেক ভাগ ছিল, কারণ এখানে ব্রাহ্মণদের তোমার প্রাধান্যটাই যেহেতু মানে বেশি ছিল। এবার সমাজে অন্তজ শ্রেণী বা যারা ধরো অস্পৃশ্য শ্রেণী, এদেরকে তো তারা নিতই না সমাজে। এবার ওই জন্যও আমাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বন্ডিং তৈরি হয়নি, যেই জন্য আমাদের ধর্মীয় ঐক্যটা ছিল দুর্বল। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল কিন্তু আমাদের খিলজি বাবু, এবং তিনি মানে বাংলা আক্রমণটা করেছিলেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, ব্রাহ্মণ্য সংস্কৃতির কাঠিন্য। ব্রাহ্মণ্য সংস্কৃতি পুষ্ট বাংলাদেশের সমাজে বর্ণাশ্রম প্রথা, যাগযজ্ঞ, নানান শাস্ত্রীয় আচার অনুষ্ঠান ও বিধিনিষেধ সাধারণ অশিক্ষিত অনগ্রসর জনগণের কাছে নিজেদের সংস্কৃতির পরিচায়ক বলে মনে হয়নি। ফলে জাতিভেদ প্রথা ও সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সাধারণ জনগণকে অভিজাত বর্ণকুলীন সমাজ থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছিল। তাদের নিজস্ব লোকায়ত ধর্মবোধ ও সংস্কৃতি চেতনা নিয়ে গড়ে উঠেছিল অন্য এক সমাজ এবং অন্য এক জগৎ। তাহলে তোমরা দেখো, ওই সময়ে ব্রাহ্মণ্য সংস্কৃতির একটা কাঠিন্য ছিল। ওই সময় ব্রাহ্মণরা কি করতো, সে সময় তো আমাদের বর্ণাশ্রম প্রথা ছিল, যাগযজ্ঞ, নানান শাস্ত্রীয় আচার অনুষ্ঠান, বিধিনিষেধ, এইগুলো কিন্তু তারাই করতো। বুঝতে পেরেছি তো? এবার সেই জন্য তাদের থেকে সমাজের যারা নিচু শ্রেণী মানুষ, তাদের মধ্যে একটা বিস্তর ব্যবধান তৈরি হয়েছিল। আর এই বিস্তর ব্যবধান তৈরি হওয়ার জন্যই সমাজের এই নিচু শ্রেণী মানুষেরা এরা কিন্তু তাদের থেকে দূরে দূরে থাকতো, ব্রাহ্মণরা তাদেরকে পছন্দও করতো না। এইগুলো আমরা চর্যাপদে একাধিক পদে আমরা পেয়েছি, আমরা আগের ভিডিওতে এগুলো আলোচনা করেছি। ঠিক আছে, এবার সেই জন্য তারা নিজেদের মতো করে নিজেদের সমাজ, নিজেদের জগৎ তৈরি করেছিল, যেটা ব্রাহ্মণ্য সংস্কৃতির জগতের থেকে আলাদা জগৎ। বুঝতে পেরেছো? তাহলে এবার আমাদের নিজেদের মধ্যে বন্ডিং না থাকার কারণে তুর্কি আক্রমণ হয়েছিল, এবং আক্রমণ করাটাও সহজ হয়েছিল, তাই না? চলো আমরা পরে পয়েন্ট দেখি। হিন্দু সমাজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, বিষয়টা একই, এই বিষয়গুলোকে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে জাস্ট, তাছাড়া কিছু না, তাই না? দেখো, তুর্কি আক্রমণের অন্যতম একটি কারণ হলো বর্ণকুলীন অভিজাত হিন্দু সমাজের অন্তর্দ্বন্দ্ব। পূর্ব ভারতে বৈদিক সংস্কৃতির ব্যাপক প্রসারের জন্য আর্য ব্রাহ্মণ সম্প্রদায় বেদাধ্যায়ন ও যাগযজ্ঞাদি বৈদিক অনুশাসনের দ্বারা সমাজ পরিচালনা করতেন। সময়ের ব্যবধানে ওই সকল প্রবীণ আর্যদের উত্তরপুরুষ নব্য আর্য সম্প্রদায় দেশজ ও লোকায়ত ধ্যান ধারণার দ্বারা প্রভাবিত হয়ে বৈদিক আচার ও অনুশাসন থেকে অনেকটাই দূরে সরে আসেন। ফলে নবীন ও প্রবীণদের মতাদর্শগত পার্থক্যের জন্য তাদের ধর্মাচরণ ও জীবনযাপন পদ্ধতিতে পার্থক্য দেখা যায়, যার ফলস্বরূপ সমাজে সুদৃঢ় ভিত্তিমূল অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। আর এই দুর্বলতার রন্ধ্রপথে প্রবেশ ঘটেছিল বিজাতীয় পররাজ্য লোলুপ শক্তির। ঠিক আছে, এই বিষয়টি কি? দেখো, এই বিষয়টি হচ্ছে প্রাচীনের সঙ্গে নবীনের দ্বন্দ্ব। বুঝতে পেরেছো? প্রাচীনের সঙ্গে নবীনের দ্বন্দ্ব। এবার প্রাচীনের সঙ্গে নবীনের দ্বন্দ্ব আজকের বিষয় নয়, চিরকালের বিষয়। প্রাচীনপন্থী মানুষেরা যেটা চায়, যেটা না চায়, সেটা নবীনপন্থী মানুষেরা চাই বা না চাই তার সঙ্গে কিন্তু মিলে না, তাই না? এবার এইদের মধ্যে একটা মত পার্থক্য থাকার কারণে এরা সব সময় নিজেদের সঙ্গে ডিস্টেন্স তৈরি করে চলতো। এবার এই যে দূরত্ব, এই দূরত্ব থেকেই আমাদের তোমার যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূলটা অনেক সময় কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে আমাদের তোমার বিজাতীয় পররাজ্য লোলুপ শক্তি, অর্থাৎ তুর্কিরা। ঠিক আছে, ইসলাম ধর্মের প্রচার ও প্রসার, দেখো এইটিও কিন্তু ছিল আমাদের অন্যতম একটা কারণ। বাংলাদেশে তুর্কি আক্রমণের আরেকটি অন্যতম কারণ ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার। নবাগত বিধর্মী ও যুদ্ধপ্রিয় একটি জাতির শৃঙ্খলা পরায়ণতা, ঐক্যবদ্ধ ও মানুষের প্রতি বিবাদহীন আচরণ বিশেষ করে হিন্দু সমাজের পতিত ও অবহেলিত মানুষদেরকে আকর্ষণ করেছিল। বিষয়টি তোমরা আর একবার দেখো, কি বলা হলো এখানে।
এখানে বলা হলো বাংলাদেশে তুর্কি আক্রমণের আরেকটি অন্যতম কারণ ছিল ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার করা। তাহলে শুধুমাত্র যে একটা রাজ্য দখল করব এবং সেটাকে ভোগ করব, এটাই কিন্তু তাদের মোটিভ ছিল না। ওটা তো মোটিভ ছিলই, সেই সঙ্গে তাদের আরও একটা মোটিভ কি ছিল না, ইসলাম ধর্মের প্রচার করা এবং তার প্রসার করা। এই জন্যও কিন্তু বাংলাদেশে তারা তুর্কি আক্রমণ ঘটেছিল। নবাগত বিধর্মী ও যুদ্ধপ্রিয় একটি জাতির শৃঙ্খলা পরায়ণতা। নবাগত বিধর্মী জাতি বলতে আমাদের তুর্কি জাতিদেরকে বলা হচ্ছে। তাদের যুদ্ধপ্রিয়, তাদের শৃঙ্খলা পরায়ণতা, তাদের ঐক্যবদ্ধ, মানুষের প্রতি বিবাদহীন আচরণ বিশেষ করে হিন্দু সমাজে পতিত অবহেলিত মানুষদের আকর্ষণ করেছিল। কেন না করবে তোমরা বলো, তাই না দীপ? এবার দেখো, তখন তো আমাদের সমাজে, আমাদের হিন্দু সমাজে মানুষরা কি ছিল? পতিত ছিল, অবহেলিত ছিল। এবার এরা যখন নতুন কিছু দেখছে তখন সহজেই তাদেরকে গ্রহণ করছে, আর এটা স্বাভাবিক, তাই না? অপরদিকে ফকির, দরবেশ ও সুফি সম্প্রদায়ের অলৌকিক শক্তি প্রদর্শন, ইসলাম কেন্দ্রিক উদার মানব ধর্মের প্রচার ও ভ্রাতৃত্ববোধ সাধারণ মানুষকে দলে দলে স্বধর্ম ত্যাগ করে নতুন ইসলাম ধর্ম গ্রহণে উৎসাহিত করেছিল। সাধারণ মানুষের কাছে মুসলমান ধর্মগুরুদের জনপ্রিয়তা, যে তুর্কি সৈন্যদের বাংলাদেশে আগমনের অনেক আগে থেকেই বেড়ে চলেছিল, তার অভ্রান্ত প্রমাণ আছে শেখ শুভদয়া নামক গ্রন্থে। তাহলে আমরা শেখ শুভদয়া নামক গ্রন্থে এগুলোর প্রমাণ পাই তুর্কি আক্রমণের আগে থেকেই আমাদের এই বাংলাতে তাদের একটা যাতায়াত ছিল। কারণ আমরা জানি যে আমাদের বাণিজ্য চলতো পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে, পৃথিবীর বিভিন্ন জায়গার সঙ্গে। এবার তারা ওই সুদূর তুর্কিস্তান থেকে আমাদের এই বাংলাতে বা বাংলার আশেপাশে অঞ্চলেতে তারা আসতো ঘোড়ার ব্যবসা করতে, তোমরা জানো, হয়তো তোমরা পেয়েছো। এবার সেই সুবাদে তাদের সঙ্গে আমাদের মানে এই তুর্কি আক্রমণের আগে থেকে একটা লিঙ্ক তৈরি হয়েছিল, এবং তাদের যে এই ব্যবসা করার যে স্টাইল, তারপর তাদের মানে এক কথায় তাদের যে অ্যাটিটিউড, এতে আমরা আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আমাদের সেই সমাজে সেই সময়ে নিপতিত এবং তোমার অবহেলিত মানুষেরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এবার তাদের প্রতি আমাদের একটা দুর্বলতা তৈরি হয়েছিল, যেই দুর্বলতাটা সুযোগ নিয়ে তারা কি করলো, তারা তুর্কি আক্রমণটা করলো। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই সম্বন্ধে ডিটেলে জানতে গেলে তোমরা অবশ্যই আমার আগের দিনের ভিডিওটি দেখবে। সিংহাসন লাভের জন্য দ্বন্দ্ব। সিংহাসন লাভের জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মনোমালিন্য বাংলাদেশের তুর্কি আক্রমণের পথকে কিছুটা প্রশস্ত করেছিল। ঠিক আছে, এই সিংহাসন লাভের জন্য দ্বন্দ্বও ছিল, আমাদের ভেতরে ভেতরে অনেক কিছুই চলেছিল। ঠিক আছে, বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য। তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণগুলির মধ্যে আর একটা অন্যতম কারণ হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। চিরসুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য ও সম্পদের প্রতি আকর্ষণ তুর্কি সৈন্যদের বাংলা জয়ে প্রলুব্ধ করেছিল। অতএব অনিবার্য কারণেই বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল। তাহলে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষদের মধ্যে মনোমালিন্য, তারপর ব্রাহ্মণ সংস্কৃতির যে একটা একচ্ছত্র আধিপত্য, এটাই কিন্তু তুর্কি আক্রমণের কারণ ছিল না। এই সঙ্গে কারণ ছিল এই বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য। ঠিক আছে, আমরা জানি বাংলাদেশ চিরকালই কি সুফলা শস্য শ্যামলা, আর বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য এবং সম্পদ তুর্কি থেকে কি আকৃষ্ট করেছিল, এবং তারা সেই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আরোহণ করার জন্য তুর্কি আক্রমণটাও ঘটেছিল। এটি একটা কারণ, তাই না শ্রেয়া? বুঝতে পেরেছি তো? তাহলে বলো এবার এই প্রশ্নগুলো কি বাড়িতে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন? এটা একটা নর্মাল ব্যাপার। কি কি কারণের জন্য ঘটলো এই বিষয়গুলো যদি তুমি একটু আত্মস্থ করে নিতে পারো, বিষয়টা তুমি বুঝে নিতে পারো, তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটিকে তোমরা দু একবার একটু চালিয়ে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আর তোমরা তো এখন বড় হয়েছো, তোমরা অনার্স করছো, তা তোমরা কেন এইসবগুলো পারবে না? আর এক লাইন করে মুখস্থ করছো, তারপর তোমাদের এই যে ঠোঁটে দুধারে তোমরা একদম মুখস্থতে থুতু জমিয়ে দিচ্ছ, এইসবগুলো এখন ছাড়ো। এইসবগুলো করলে কিন্তু হবে না। তোমরা অনার্স করছো, সো এখন তোমাদেরকে নিজে থেকেই নোটস তৈরি করা শিখতে হবে এবং সেগুলো অ্যাপ্লাইও করতে হবে, তাই না? মন্তব্য দেখো, মন্তব্যটা কি? মন্তব্য বিষয় হচ্ছে এই যে তুমি এটা লিখলে, এবার তোমার লিখার সমর্থনে তোমার যুক্তি, দ্যাটস মন্তব্য, তাই না ব্যাপারটা? দেখো, আনুমানিক 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা বাংলাদেশ অভিযান করে এবং সফল হয়। বাংলাদেশের সমাজ জীবনে এই তুর্কি আক্রমণের নানাবিধ প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলে বাংলার প্রচলিত ধর্মীয় সংস্কৃতির বড় রকমের পরিবর্তন ঘটে। বড় বানানটি এখন ব ডয়সন রগা লিখবে, হ্যাঁ।
বড় রকমের পরিবর্তন ঘটে, রাজনৈতিক অচলাবস্থা চলতে থাকে, ব্রাহ্মণ ও বৌদ্ধ শক্তির নেতৃত্ব চলে যায় কার হাতে? মুসলিমদের হাতে। ঠিক আছে, তাহলে এটি ছিল আমাদের বাংলাদেশে বা বাংলায় তুর্কি আক্রমণের কারণ। বুঝা গেল? এবার আমরা নেক্সট আলোচনা করব অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। চলো দেখো, আলোচনা করার আগে ছোট্ট একটু অ্যাড। আমি তোমাদের বাংলা টিউশন পড়াই। তোমরা যদি এরকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনার্স পড়তে চাও আমার কাছে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর আমি সুধী থানা পারুলিয়াতে থাকি, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তারপর দেখো, আচ্ছা এবার দেখো, তোমাদেরকে একটু অবগত করতে চাই এই বিষয়ে। আমি শুধুমাত্র বাংলা অনার্সই পড়াই না, সে সঙ্গে বাংলা এসএলএসটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমি নিয়মিত টিউশন দিয়ে থাকছি। তোমরা যে যে বিষয়গুলো নিয়ে আমার কাছে পড়লে উপকৃত হতে পারবে, দেখো বাংলা অনার্স, বাংলা এসএলএসটি 9, 10, 11, 12, এছাড়া ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি, এসএসসি জিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে, পুলিশ, প্রাইমারি, আপার প্রাইমারি। ঠিক আছে, আর আমার কাছে ক্লাসে বিশেষত দেখে নাও, সহজ এবং গোছানো পড়ানোর পদ্ধতি পাবে, নিয়মিত নোট, প্র্যাকটিস সেট পাবে, পরীক্ষামুখী প্রস্তুতি এবং মেন্টরশিপও পেয়ে যাবে। ব্যক্তিগত নজরদারিতে তোমাদের দুর্বলতাগুলোকে আমি ইন্ডিকেট করব এবং সেইগুলো সমাধান করার চেষ্টা করব। রেজাল্ট এবং দক্ষতার শতভাগ আমার লক্ষ্য, আর তোমাদের সাফল্যই আমি সবসময় কামনা করি এবং এটা আমার প্রেরণা। ঠিক আছে, তোমাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দক্ষতা বাড়িয়ে তুলতে তোমরা আজই যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। এবার দেখো, আমরা এই তুর্কি আক্রমণ থেকে অন্যতম আরও একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। বাংলা সমাজে তুর্কি আক্রমণ তো হলো, আমরা তো দেখলাম। আচ্ছা, তুর্কি আক্রমণের ফলে কি কিছু হয়নি? এ কি কোনো প্রভাব ছিল না? অবশ্যই প্রভাব ছিল, তাই না? তাহলে আমরা এখন আলোচনা করব তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব নিয়ে, অথবা বাংলায় তুর্কি আক্রমণের প্রভাব, অথবা বাংলা সমাজ সংস্কৃতি সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব, অথবা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তুর্কি আক্রমণের ফলাফল, অথবা বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবগুলো লেখো। এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা ভূমিকাতে কি পাচ্ছি দেখো। বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল ত্রয়োদশ শতকের শুরুতেই, আনুমানিক 1203 থেকে 1205 খ্রিস্টাব্দে কোনো এক সময়। আমরা জানি তুর্কি সেনাপতি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 থেকে 18 এটি জন হবে। অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করেন এবং জয় করেন। কিন্তু তিনি তুর্কি আক্রমণ প্রতিহত করার কোনো রকম চেষ্টা না করে ওপার বাংলার বিক্রমপুরে পালিয়ে গিয়েছিলেন। মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সিংহাসন দখল করেন এবং বাংলাদেশে শুরু হয় তুর্কি শাসন। এটা আমরা ভূমিকা লিখব। এরপরে চলো আমরা দেখব তুর্কি আক্রমণের প্রভাব এবং গুরুত্ব। সমাজ, সাহিত্য ও সংস্কৃতিতে এই তুর্কি আক্রমণের যে প্রভাব ফেলেছিল তাকে আমরা আলোচনার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করতে পারি। কি দেখো, প্রথমে আমরা দেখব প্রত্যক্ষ প্রভাব, তারপরে আমরা দেখব কি পরোক্ষ প্রভাব। ঠিক আছে, চলো। প্রত্যক্ষ প্রভাব মানে ডিরেক্ট। প্রথমে আমরা আলোচনা করি যে রাষ্ট্রীয় শক্তির পরিবর্তন। তুর্কি আক্রমণের ফলে বাংলাদেশে রাষ্ট্রশক্তির পরিবর্তন ঘটলো। কেন ঘটবে না বলো? সে সময় তো সেন যুগ ছিল। সেন যুগ মানে কি? হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একাধিপত্য, তাই না? এবার এইখান থেকে তাহলে এইটি ছিল আমাদের সেন, আর এইটি হলো আমাদের তুর্কি, তাই না? তাহলে এবার এদের হাত থেকে ক্ষমতা চলে গেল কাদের কাছে? তুর্কিদের কাছে। তাহলে রাষ্ট্রশক্তি একটা পরিবর্তন ঘটলো না বলো? ঘটলো না? তাহলে হিন্দু সেন বংশের পরিবর্তে মুসলমানি শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এখানে। বাংলার রাষ্ট্রীয় জীবনে হিন্দুর কর্তৃত্ব কি হলো? শেষ হলো, তাই না? এবার দেখো, 2 অত্যাচার ও উৎপীড়ন। এবার তুর্কিরা আমাদের বাংলা আক্রমণ করার পর, আমাদের বাংলা দখল করার পর নিশ্চয়ই তারা আমাদেরকে চুমু দেবে না, তারা আমাদের উপরে অত্যাচার এবং উৎপীড়ন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলো দেখি এই বিষয়টার উপরে। রাজধানী ছাড়াও গ্রাম জীবনে লুটতরাজ, নানাবিধ অত্যাচার দেখা দিয়েছিল। ফলে মানুষের মনে যেটুকু মনোবল ছিল তাও লুপ্ত হয়ে যায়, বিরোধী শক্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। মানুষ যে প্রতিবাদ করবে, মানুষ যে সংঘবদ্ধ হবে, প্রতিরোধ গড়ে তুলবে, এই ব্যাপারটাও মানুষের মন থেকে ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। তারা সাহস পাচ্ছিল না, কারণ তাদের লুটতরাজ, তাদের অত্যাচারের চোটে, তাই না? ধর্মীয় বিপর্যয়। মুসলমান রাজশক্তি বিস্তারের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের বিস্তারের চেষ্টা চলতে থাকে। নিশ্চয় তারা তাই করবে, স্বাভাবিক ব্যাপার সেটা। কারণ বাংলা এখন তাদের, বাংলা তো আর হিন্দুদের হাতে নেই।
সেই জন্য তারা চাইবে, তারা যেহেতু শাসক, তারা যেহেতু এখানকার অধিপতি, সেজন্য তারা চাইবে তাদের ধর্মে কনভার্ট করতে, তাই না? মুসলমান কাফেরদের ধ্বংস সাধন এবং তাদের মঠ মন্দির দেব বিগ্রহ ধর্ম গ্রন্থ বিনষ্ট করাই ছিল মৌলবাদী ইসলামদের নতুন আদর্শ, এবং তারা সেই আদর্শকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, তাই না? বেশ কিছু অমুসলমানরা জীবন ধারণের তাগিদে মুসলমানও হলো। যারা যারা হতে চাইলো না তাদের অনেকেই জোর করে জাতিচ্যুত করা হলো। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো আমাদের হিন্দুদের কাছে যাওয়া হলো, তাদেরকে বলা হলো যদি আমরা কি করেছিলাম, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম তো ভালোই ভালো, সহজেই গ্রহণ করেছিলাম। তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে আমাদের সামাজিক স্ট্যাটাস বা আমাদের সামাজিক যে একটা কি বলবো যে অবস্থান, সেটা কিন্তু বেড়ে যায়নি। আমাদেরকে মিথ্যা প্রলোভন দিয়েই কিন্তু তাদেরকে মানে আমাদেরকে কনভার্ট করা হয়েছিল, সেটা অন্য একটা বিষয়। এইবার যারা চাইলো না তাদেরকে কি করেছিল, তারা কি বলছিল, বাবু তোমরা চাইছো না ভালো কথা, তাহলে তোমরা তোমাদের হিন্দু ধর্মেই থাকো। নিশ্চয়ই তো তারা তো এটা বলেনি। তারা কি করছো, তারা আমাদেরকে জোর করে কনভার্ট করার চেষ্টা করেছিল, এবং তারা ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আমাদের উপরে তারা অকথ্য অত্যাচার, এমনকি আমাদের উপরে তারা হত্যা চালাতেও কিন্তু দ্বিধাবোধ করেনি। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক বিধিনিষেধও এখানে ছিল। তাহলে এইটা হলো আমাদের ধর্মীয় বিপর্যয়, তাই না? তাহলে এগুলো হচ্ছে ডিরেক্ট আমাদের প্রভাব তুর্কি আক্রমণের। তারপর দেখো 4, বৌদ্ধ ধর্মের বিলোপ সাধন। তুর্কিরা এদেশে এসে বৌদ্ধ মঠ বিহারগুলিকে ধ্বংস করে, বৌদ্ধ সাধকদের উপর তারা অত্যাচার শুরু করে, কিছু বৌদ্ধকে জোর করে ধর্মান্তরিত করা হয়। এরকম পরিস্থিতিতে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণরূপে কি হয়, বিলুপ্ত হয়। ঠিক আছে, এবার সেই জন্য তো আমাদের বৌদ্ধ সহজিয়া পন্থীদের যে সাধন তত্ত্ব চর্যাপদ, সেটি আমাদের বাংলাতে পাইনি, সেটি পেয়েছি আমরা কোথায়, নেপালে গিয়ে পেয়েছি। কারণ সেই সময় তাদের বাংলাটা সুরক্ষিত ছিল না। এবার তারা নিজেদের প্রাণ বাঁচাতে তারা বাংলা থেকে একটু দূরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছিল, এবং তারা লাকিলি সেই নেপালে গিয়ে তারা মানে এই করেছিল, তাদের পরবর্তী জীবন তারা কাটিয়েছিল। এবার সেই জন্য বা ওই সূত্র ধরেই আমরা আমাদের বাংলা সাহিত্য অন্যতম বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীনতম নিদর্শন চর্যাপদকে সেখানে পাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? তারপর দেখো শ্রেয়া, মন দাও, প্রাচীন পুঁথি ধ্বংস। বাংলাদেশের প্রাচীন মূল্যবান পুঁথিপত্র তুর্কিরা ধ্বংস করে দিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল হিন্দুদের ধর্মগ্রন্থ। কবি ও বৌদ্ধ ভিক্ষুকদের দেশ ত্যাগ। তুর্কি শাসনকালে দেশে যুদ্ধ বিগ্রহ, সংঘর্ষ, গৃহবিবাদ, ষড়যন্ত্র, হত্যা এসব সর্বদা লেগে থাকতো। এই অরাজকতাময় পরিস্থিতিতে প্রাণ ভয়ে ভীত হয়ে কবি ও বৌদ্ধ ভিক্ষুকরা বাংলাদেশ থেকে নেপালে বা তিব্বতে পালিয়ে যান, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের তুর্কি আক্রমণের ডিরেক্ট প্রভাব, প্রত্যক্ষ প্রভাব। বুঝতে পারলে? তাহলে চলো তুর্কি আক্রমণের প্রত্যক্ষ প্রভাবের মধ্যে কি কি আমরা দেখলাম, চলো আরেকবার দেখে নিই। আমরা দেখলাম রাষ্ট্রীয় শক্তির পরিবর্তন, অত্যাচার ও উৎপীড়ন, আমরা দেখলাম ধর্মীয় বিপর্যয়, আমরা দেখলাম বৌদ্ধ ধর্মের বিলোপ সাধন, প্রাচীন পুঁথির ধ্বংস, কবি ও বৌদ্ধ ভিক্ষুকদের দেশ ত্যাগ, তাই না? এইবার আমরা দেখব অন্যতম আরেকটু গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয়, সেটি হচ্ছে অন্ধকারময় যুগের সৃষ্টি। তুর্কি আক্রমণের ফলশ্রুতিতে যে অরাজকতা সৃষ্টি হয় তার ফলে 1203 থেকে 1350, অনেকে এটা ত্রয়োদশ শতাব্দীর চতুর্দশ শতাব্দীর মানে শেষ দিকেও বলে থাকেন। যাই হোক, প্রায় 200 বছর আমরা এই কথাটা মনে রাখবো। কত মনে রাখবো? প্রায় 200 বছর পর্যন্ত বাংলা সাহিত্যে কোনো কিছু রচিত হয়নি। বাংলা সাহিত্যের ইতিহাসের এই প্রায় 150 বছরকে বা প্রায় 200 বছরকে আমরা অন্ধকারময় যুগ, ডার্ক এজ বা সংকটময় যুগ, ক্রাইসিসের এজ বলবো। বুঝতে পেরেছ? এটি তোমাদের আবার প্রশ্নমান 2-এও থাকতে পারে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে অন্ধকারময় যুগ ব্যাপারটি কি? ব্যাপারটি খুব সহজ। তুর্কি আক্রমণ ঘটলো ত্রয়োদশ শতাব্দীর শুরুতে, এবং চলতে থাকলো বাংলায় তাদের অরাজকতার একটা কি বলবো সাম্রাজ্য। এই অরাজকতার সাম্রাজ্যে আমরা নিজেরা বাঁচবো কি মরবো তারই ঠিক নেই, কি খাবো তাই ঠিক নেই, কোথায় ঘুমবো, কিভাবে আমরা বাস করবো, নিজের প্রাণটাকে পর্যন্ত টিকিয়ে রাখবো সেটাই ঠিক নেই। আর আমরা এই সময় সাহিত্য চর্চা করব? দেখো, সাহিত্য চর্চা তো আমাদের সম্পূর্ণ একটা
সুস্থ মস্তিষ্কের কাজ। যদি আমাদের মস্তিষ্কই সুস্থ না থাকে তাহলে আমরা কিভাবে সাহিত্য চর্চা করব? এইবার এই জন্য আমরা 150 বছর বা প্রায় 200 বছর কোনো রকম কোনো সাহিত্য চর্চা করতে পারিনি, তার নিদর্শন আমরা পাইনি। সেই জন্য এই সময়কে আমরা বলবো বন্ধ্যা যুগ, অন্ধকারময় যুগ, সংকটের যুগ। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এইবার দেখবো আমরা পরোক্ষ প্রভাব। এই তো গেল প্রত্যক্ষ প্রভাব। এবার দেখো পরোক্ষ প্রভাবে কি হচ্ছে দেখো। তুর্কি আক্রমণের ফলে সবটাই যে আমাদের মানে কি বলবো যে ক্ষতি হয়েছে এমনটা নয়, কোনো কোনো জায়গায় আমাদের ভালোও হয়েছে। তুর্কি আক্রমণ না ঘটলে বোধহয় আমাদের সমাজে এই রকম প্রভাবগুলো পড়তো না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। তো এবার এই বিষয়গুলোকে আমরা দেখি একটু, তাই না? দেখো, প্রথমে দেখবো উচ্চ ও নিচ বর্ণের মেলবন্ধন। হ্যাঁ, ঠিক আছে। তোমরা আমাদের বাংলার যদি বাউল গান শুনে থাকো তবে তোমরা এই গানটা তো নিশ্চয়ই শুনেছো, যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে চাপে না, তাই না? এই গানটা তোমরা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, ওই কথাটা কিন্তু বাস্তবিক সত্য। তুমি কিন্তু এই সত্যতার হাত থেকে বা এই সত্যতাকে তুমি কিন্তু এড়িয়ে যেতে পারবে না। পারবে কি? দেখো, যখন আমরা ঠেলায় পড়েছি তখন এবার উচ্চ এবং নিম্ন বর্ণের মানুষ আমরা একসঙ্গে এসেছি। আর তুর্কি আক্রমণের আগে এক সময় যখন আমাদের সমাজে ব্রাহ্মণ্য সংস্কৃতি আধিপত্য ছিল, তখন সেই সময় আমাদের সমাজের নিম্ন মানুষ, নিম্ন বর্ণের মানুষ এবং অন্তর্জ সম্প্রদায়ের মানুষগুলো তাদের সঙ্গে কিন্তু মিশতেই পারতো না, তাদের থেকে দূরে দূরে থাকতো। আমরা চর্যাপদের বিভিন্ন পদে পেয়েছি এবং সেই আলোচনাগুলো আমরা করেছি। হ্যাঁ, খারাপ ব্যবহার তো করা হতোই হতো। তারা থাকতো কোথায়? হয় পর্বতের উপরে কোনো দুর্গম স্থানে বা জঙ্গলে। ঠিক আছে। এবার যখন তুর্কি আক্রমণ হলো তখন আমরা বুঝতে পারলাম কি না, আমাদেরকে একসঙ্গে আসতে হবে। অর্থাৎ বেড়ালে এবার ঠেলায় পড়েছে, তাই এবার বিড়ালকে গাছে চাপতে হবে। সেই জন্য আমাদের উচ্চ এবং নিম্ন বর্ণের মানুষরা কি করলো? বৈষম্য ভুলে গিয়ে তারা এক জায়গাতে এলো, তাই না? চলো দেখি, তুর্কি আক্রমণের পূর্বে বাংলাদেশের বুকে যে জাতিগত বৈষম্য ছিল তা দূরে সরে গেল। উচ্চ ও নিচ বর্ণের হিন্দুদের মধ্যে সংযোগ নিকটতর হলো, অর্থাৎ উভয়ের মধ্যে কি ঘটলো? মেলবন্ধন ঘটলো, তাই না? সুন্দর। নিম্ন বর্ণের দেবদেবীদের উচ্চস্থান, এই বিপর্যয়ে অভিজাত সম্প্রদায় 33 কোটি দেবতার শরণ নিল। দেখো, 33 কোটি মানে কি? 33,000 লক্ষ উমুক বা কোটি এরকমটা না, কিন্তু এখানে কোটি মানে প্রকার বা ধরন। 33 প্রকার দেবদেবীকে আমরা বলবো 33 কোটি দেবদেবী। তবে তোমাদের মধ্যে অনেকেই হয়তো তোমরা তোমাদের মধ্যে ভুল ধারণা নিয়ে হয়তো তোমরা ছিলে যে 33 কোটি মানে সংখ্যায় 33 কোটি, 32 কোটি, 33 কোটি সংখ্যায়, কিন্তু না, এখানে কোটি মানে ধরন বা প্রকার। অর্থাৎ আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের দেবতাদেরকে 33 ভাগে ভাগ করা হয়, 33 প্রকারে ভাগ করা হয়। ব্যাপারটি বুঝতে পেরেছি তো? এই নিয়ে আলোচনা করার তো জায়গাটা নয়, সেই জন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, আমরা যদি কোনোদিন সুযোগ পাই তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যাই হোক। কিন্তু যখন সাড়া পাওয়া গেল না, তখন নিচুতর মানুষদের দেবতা যেমন মনসা, বনচণ্ডী, কৃষক শিব, তারপর দেখো প্রণয়বিলাসী দেবতা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যকে স্বীকার করলো। অন্যদিকে নিচুতলার মানুষেরা ব্রাহ্মণ্য সংস্কৃতিকে গ্রহণ করার সুযোগ পেল। তাহলে নিম্নবর্ণের দেবদেবীর উচ্চস্থান, নিম্নবর্ণের দেবদেবী কারা? আমি কি বললাম? দ্বীপ। দেখো, মনসা, বনচণ্ডী, কৃষক শিব, এরা ছিলেন আমাদের নিম্ন বর্ণের দেবদেবী। এরা কি হলো? এরা এবার উচ্চ বর্ণের মানুষেদের কাছে তারা স্থান পেল। একই রকম ভাবে উচ্চ বর্ণের মানুষেরা যে সমস্ত দেবদেবীদেরকে তারা সেই সময় মানতেন, হ্যাঁ, এবার তারাও নিম্ন শ্রেণী মানুষেদের কাছে তারাও মানে পূজনীয় হয়ে উঠলেন, তারাও জনপ্রিয়তা লাভ করলেন, তাই না? মঙ্গল কাব্যের সূচনা হয়েছিল কিন্তু এবার, এই জন্যই মঙ্গল কাব্যের সূচনা হয়েছিল। মঙ্গল কাব্য মানে যাতে মঙ্গল হয় আমাদের, তাই না? তুর্কি আক্রমণে ভীত সন্ত্রস্ত মানুষ মনে প্রাণে কামনা করছিল এমন দেবদেবী যারা তাদেরকে মঙ্গলময় রূপে এই বিপদ থেকে উদ্ধার করবে। সেই জন্য মঙ্গল কাব্যের সূচনা হয়েছে এই সময়, তাই না? যাতে আমরা আমাদের জীবনকে মঙ্গলময় করে তুলতে পারি। এরই সূত্র ধরে আবির্ভাব ঘটল বাঙালির মাটির সম্পদ মঙ্গল কাব্যে। ঠিক আছে, এবার দেখো অনুবাদ সাহিত্যের সূচনা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো, না দীপ? ভারতীয় পুরাণ সম্পর্কে বাঙালির কোনো গভীর ধারণা ছিল না। সত্যি বলতে কি, ভারতীয় পুরাণ সম্পর্কে আমাদের বাঙালির কোনো গভীর ধারণা ছিল না। তাই কৃত্তিবাস আঞ্চলিক ভাষায় অনুবাদ সাহিত্যের সূচনা করলেন এবং তাকে ওই জন্য কি বলবো যে তোমার ওই জনপ্রিয়
জনপ্রিয় মানে করে তুলেছিল এই বিষয়টি। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী পড়ে বিচ্ছিন্ন বাঙালি রামকে তাদের নায়কের আসনে বসালেন, তাই না? এই জন্য তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। কে? কৃত্তিবাস ওঝা। হ্যাঁ, রামায়ণের জন্য। এবার এখানে তিনি রামায়ণ তো আক্ষরিক অনুবাদ করেননি, এখানে তিনি রামায়ণের ঘটনাটিকে নিয়ে তিনি আমাদের সমাজের ছাঁচে তাকে ঢেলেছেন এবং রাম হয়ে উঠেছে আমাদের কাছে ভগবান নয়, পরিবারের জ্যেষ্ঠ সন্তান, যিনি দায়িত্ববান তার পরিবারের প্রতি। সীতা আমাদের দেবী সীতা না, সীতা আমাদের পরিবারের জ্যেষ্ঠ বৌদি, যে কিনা অত্যন্ত দায়িত্বশীলা, তাই না? এই জন্য আমরা মানে কৃত্তিবাসকে সব থেকে জনপ্রিয় তোমার অনুবাদক হিসাবে জানি। ভাষাগত প্রভাব দেখো, তুর্কিদের ফরাসি ভাষা বাংলাদেশের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছে। তাহলে একটা তো ভাষাগত প্রভাবও ছিল। তুর্কিরা যখন আমাদের সঙ্গে তুর্কি আক্রমণের আগে এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তখন তারা এখানে এসেছে, এখানকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেছে, থেকেছে। এবার এখানকার মানুষেরা সেই ভাষাগুলোকে নিয়েছে নিজেদের মানে প্রয়োজনে। এবার যখন তুর্কি আক্রমণ ঘটলো, তখন তো তুর্কিরা এখানে পার্মানেন্টলি থেকে গেল। এবার তাদের অনেক শব্দ আমরা নিয়ে নিয়েছি, এবং যেইগুলো আমাদের বাংলা শব্দ ভাণ্ডারের একটা অমূল্য সম্পদ এখন, যাদেরকে আমরা কোনো মতেই বাংলা শব্দ ভাণ্ডার থেকে ছেড়ে ফেলতে পারবো না, যেটা সম্ভব নয়। এইভাবে আমাদের বাংলার শব্দ ভাণ্ডারটাও কিন্তু একসময় কি হয়েছে? সমৃদ্ধশালী হয়েছে। তাহলে তাহলে তুর্কি আক্রমণের এটাও একটা মানে এই ছিল, প্রভাব ছিল, তাই না? নগর জীবনের সূত্রপাত, তুর্কি আক্রমণের ফলে গ্রাম নির্ভর বাঙালি সমাজের রাজ্য শাসনকে কেন্দ্র করে ব্যবসায়িক কেন্দ্ররূপে বর্ধিষ্ণু, গৌড়, লক্ষণাবতী, দেবকোট, পান্ডুয়া ইত্যাদিগুলো নগরে পরিণত হলো। তারপর দেখো চৈতন্যদেবের আগমন। চৈতন্যদেবের আগমন আমরা জানি কত সালে হয়েছিল বলতো? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1486, আর তিনি মারা যান কততে? 1533-এ। তবে এটা আনুমানিক 1533, কেউ কেউ 1530 বলেন, কেউ কেউ 1534ও বলেন। যাই হোক, আমরা এটা বহুল আলোচিত, মানে আমরা সব থেকে বেশি পাই 1486 থেকে 1533। চৈতন্যদেব 16 শতাব্দীর যে প্রাণপুরুষ হয়ে উঠলেন তার একটি কারণ এই তুর্কি আক্রমণ। সমাজে অন্তজ শ্রেণী মানুষের কাছে জন্ম বড় নয়, কর্ম বড়। চৈতন্যদেবের এই বাণী হয়ে উঠল মৃত সঞ্জীবনী সুধা। তাহলে তুমি জন্ম যেখানেই করে থাকো, তুমি উঁচু সম্প্রদায়ের মানুষদের মধ্যে করে থাকো বা নিচু সম্প্রদায়ের মানুষদের মধ্যে করে থাকো, দ্যাটস নট ম্যাটার। বিষয়টি হচ্ছে কি, তুমি কি কর্ম করছো। অর্থাৎ জন্ম তোমার পরিচয় নয়, কর্মই তোমার পরিচয়। তবে এই কর্মটা কি, যে তুমি একজন মানে রাজার হয়তো নায়েব বা রাজার হয়তো সভাকবি, তাহলে তোমার কর্ম বড়, আর তুমি সমাজের মুচি মেথর বা অন্য কোনো কাজ করছো, তোমার কর্মটা ছোট, এটা কিন্তু নয়। বুঝতে পেরেছি তো? তুমি সৎ কাজ করছো না তুমি অসৎ কাজ করছো, এটা নিয়ে তোমার পরিচয় হওয়া উচিত। বুঝতে পেরেছো তো? এই বিষয়টি তিনি সে সময় বোঝাতে চাইলেন গানের মাধ্যমে মানুষেদের কাছে। তুর্কি আক্রমণে ভীত সন্ত্রস্ত মানুষেরা চৈতন্যদেবকে রাতারাতি অবতার বানিয়ে দিল এবং গড়ে উঠল নানান তীর্থক্ষেত্র। তাহলে আমরা দেখছি যে তুর্কি আক্রমণের পরোক্ষ প্রভাবের জন্য চৈতন্যদেব সমাজে তিনি একটা এত বড় জায়গা পেয়ে গেলেন, তাই না? বাংলা শব্দ ভাণ্ডারের সমৃদ্ধ, আমি একটু আগেই এই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছি, এখানে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই পয়েন্টটি ডবল হয়ে গেছে, তোমরা ওই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে ফেলবে। পদাবলী সাহিত্যের সৃষ্টি, রাধাকৃষ্ণের প্রেমলীলা বাঙালিদের মনে জায়গা করে নিয়েছিল অনেক আগে থেকেই। কবি জয়দেবের গীত গোবিন্দের শ্লোক বাঙালির হৃদয়বাণীর তারে যে অনুরণন তুলেছিল, এত বিপর্যয়েও তা বাঙালির হৃদয় থেকে মুছে যায়নি। জয়দেবের উত্তরাধিকার ও চর্যাপদের গীতি প্রবণতার প্রভেদ নিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূত্রপাত হয়েছে, তাই না? তাহলে বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূত্রপাত কি? জয়দেবের গীত গোবিন্দ। আমরা সেই গীত গোবিন্দে তোমার রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক যে সমস্ত কাহিনীগুলো আস্বাদন করেছি, সেইগুলো আমাদের মন সহজেই কেড়ে নিয়েছিল। তাহলে এবার যখন আমরা সুযোগ পাচ্ছি, পরিসর পাচ্ছি, তখন আমরা কেন সেগুলো নিয়ে চর্চা করব না? আর এখানে তৈরি হয়ে গেল কি পদাবলী সাহিত্য। বুঝতে পেরেছ? বিজেতার সজাত্য শিকার হিন্দু ও তুর্কি মুসলমানদের মধ্যে ক্রমে ঐক্য স্থাপিত হলো। কি করা যাবে? এই দুটো সম্প্রদায়
দুটো বিধর্মী সম্প্রদায় এরা নিজেদের মধ্যে আপোষ করে নিতে চাইলো। কিছু তো করার নেই, আমাদের বাংলায় হিন্দু মুসলিম সবাইকেই একসঙ্গে থাকতে হবে। সেই জন্য মুসলমান বিজয়ীরা আর বিদেশি রইলেন না, বাঙালি হয়ে উঠলেন তারা। কারণ তারা বাংলাতে জন্মগ্রহণ করছেন, তারা বাংলাতে মারা যাচ্ছেন, নিজেদেরকে তারা বাংলার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। সো তারাও বাঙালি হয়ে উঠলেন। শুধুমাত্র হিন্দুরাই আর বাঙালি থাকলো না, তারা ক্রমে ক্রমে বাঙালির জীবনযাত্রা আচার আচরণের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেললেন। তুর্কিরা একমাত্র দরবারে ফরাসি চর্চা করত, ধর্ম বিষয়ে আরবির স্মরণিত, পরে সাধারণ মানুষের সঙ্গে তারা মিশত বাঙালির মতো হয়ে, তারা বাংলাও বলতে লাগলো। ব্যাপারটা বুঝতে পেরেছি তো? তাহলে তাদের যেগুলো অফিসিয়ালি কাজকর্ম সেইগুলো তারা করতো কিসে? ফরাসিতে কিংবা আরবিতে। কিন্তু তারা যখন বাঙালি হিন্দুদের সঙ্গে কথাবার্তা বলতো, তার সঙ্গে মিশতো, তখন কিন্তু তারা কি বাংলা ব্যবহার করতো। তারা শুনে অভ্যস্ত হলো বাঙালি জীবনযাত্রার কাহিনী, বেহুলা লক্ষিন্দরের কাহিনী কিংবা গোপীচন্দ্রের সন্ন্যাসের কথা, আর ক্রমে আগ্রহান্বিত হয়ে উঠল রামায়ণ মহাভারতের অমর কাহিনীর রসাস্বাদনে। এইভাবে গড়ে উঠল হিন্দু মুসলমানের সম্প্রীতি। এটাও কিন্তু একটি প্রভাব, তুর্কি আক্রমণের পরোক্ষ প্রভাব। ঠিক আছে, চলো এবার আমরা কি দেখলাম সেটাকে একটু দেখে নিই মন্তব্যতে। আলোচনার সমাপ্তিতে এসে বলতে পারি, তুর্কি আক্রমণের প্রভাবে বাংলাদেশ ও বাঙালি জাতি যেমন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তেমনি তাদের নবজাগরণও ঘটেছে। বাঙালি তার ঐতিহ্যের সম্পর্কে সচেতন হয়েছে, সাংস্কৃতিক প্রতিরোধের পটভূমি রচনা করেছে। সৃজন ধর্মের দিক থেকে তুর্কি আক্রমণের এই 150 বছর পরবর্তী 400 বছরের সাহিত্য সৃষ্টির বীজ বপন করেছে, তাই না? তাহলে এই কথাগুলো কিন্তু আমরা বলতেই পারি। ঠিক আছে, আজকের এই সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নির্ভুল ও নিদারুণ সুন্দর উপস্থাপনার মাধ্যমে গল্পের ছলে বিষয়ের গভীরে গিয়ে বিষয়টিকে বুঝতে অবশ্যই তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। তাই আমি শেষে একটা কথাই বলতে চাই, চলো আমরা একসাথে শিখি এবং আমরা একসাথে এগিয়ে চলি। তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী দিনের নতুন আরেকটি সুন্দর নিদারুণ তোমাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ঠিক আছে।